সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েব ডিজাইন পড়ছি তো HTML চতুর্থ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই টপিকসটা হচ্ছে কীভাবে টেবিলের ব্যবহার করতে হয়, অর্থাৎ টেবল ট্যাগ। তাহলে আলোচনা শুরু করা যাক। ওয়েব পেজে টেবিলের ব্যবহার। ওয়েব পেজে টেবিল তৈরির জন্য টেবল ট্যাগ নামে একটি ট্যাগ ব্যবহার করতে হয়। টেবিলে প্রতিটি সারির জন্য টিআর ট্যাগ এবং প্রতিটি কলাম তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করতে হয়। টিআর ট্যাগ মানে হলো টেবল রো, আর টিডি ট্যাগ মানে হচ্ছে টেবল ডাটা। আমরা একটা জেনারেল একটা টেবল দেখি, টেবলটা কীরকম হয়। এটা টেবল দেখতে পাচ্ছি, টেবলের রো হচ্ছে, এটা হচ্ছে টেবল, এই যে টেবলের রো, এটা হচ্ছে টেবলের রো, আর এটাকে বলবো আমরা কলাম। আর টেবল রো আর কলাম হয়ে যেটা প্রত্যেকটা সেল তৈরি হয়েছে। আমরা এখন HTML এ দেখি এটাকে কিভাবে একটা টেবলটা কীরকম। এবার দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি টেবল শুরু, টেবল ট্যাগ দিয়ে শুরু হলো এবং টেবল ট্যাগ দিয়ে শেষ হলো। এখানে দেখা যাচ্ছে টিআর ট্যাগ, রো শুরু হলো, টিআর ট্যাগ দিয়ে রো শুরু হলো এবং এদিকে টিআর ট্যাগ দিয়ে রো শেষ হলো। মাঝে যে সেলগুলো তৈরি হলো প্রত্যেকটা সেলের জন্য আমরা টিডি শুরু এবং টিডি শেষ করছি, এবং এই টিডি শুরু আর শেষের মধ্যে ব্যবহার হয় মূলত আমাদের প্রতি সেলে যে কন্টেন্ট থাকবে এই কন্টেন্টগুলো। তাহলে আমরা বুঝতে পারছি টেবল ট্যাগ হচ্ছে মূলত টেবলের ব্যবহার করতে হলে টেবল ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং টেবল ট্যাগ দিয়ে শেষ করতে হবে, এবং রো শুরু করতে হবে, টিআর দিয়ে রো শুরু করতে হবে, টিআর ক্লোজিং ট্যাগ দিয়ে রো শেষ করতে হবে, এবং প্রতিটি সেলের জন্য টিডি শুরু করতে হবে এবং টিডি দিয়ে শেষ করতে হবে। এবং সেলের যে কন্টেন্ট থাকবে সে যেই হোক, সে এ থাক, বি থাক, ওয়ান থাক, অথবা কোনো লিঙ্ক থাক, কোনো ছবি থাক, যেই থাকুক না কেন আমরা এই টিডি ট্যাগের মাঝে ব্যবহার করব। একটা সাধারণ উদাহরণ দেখি টেবল ট্যাগের। উদাহরণ আমরা HTML দিয়ে শুরু করলাম, এটা প্রোগ্রাম হেডের মধ্যে টাইটেল দিলাম টেবিল তৈরি, বডি টেবল ট্যাগ শুরু, টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগের প্রথমে টিআর ট্যাগ শেষ করলাম। এই টিআর ট্যাগের মধ্যে তিনটা টিডি ট্যাগ ব্যবহার করলাম। টিডি ট্যাগ এর মধ্যে টিডি ট্যাগ বি, টিডি ট্যাগের মধ্যে সি কন্টেন্ট ব্যবহার করলাম। এভাবে তিনটা টিআর ট্যাগ ব্যবহার করলাম। আমরা এর আউটপুটটা কীরকম ব্রাউজারে দেখি। এই যে ব্রাউজারে দেখলাম, ব্রাউজার রান করার পরে যে আউটপুটটা আসবে এটা হচ্ছে ABC 1 2 3 XYZ। এই যে আউটপুটটা আসলো এখানে, এটি হচ্ছে মূলত এই সিম্পল একটা টেবিল ট্যাগ দিয়ে একটা টেবিল তৈরি করা। এই টেবিল তৈরি করতে আমরা একটু দেখি, এই যে টেবিল তৈরি করলাম এটাতে কিন্তু কোনো বর্ডার নেই আর অনেক কিছুই নেই, একটা টেবিলের মতো দেখাচ্ছে না। এই টেবিলে বর্ডার দেওয়ার জন্য এবং আরও অন্যান্য কাজগুলো করার জন্য যে যা করতে হয় সে হচ্ছে কিছু অ্যাট্রিবিউটের ব্যবহার করতে হয়। আমরা এখন দেখব অ্যাট্রিবিউটগুলো কী কী। প্রথমে একটা অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। টেবিল বর্ডার দেওয়ার জন্য বর্ডার নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এবং ওই বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু 1 2 3 এভাবে নির্ধারণ করতে হয়। এই যে বর্ডার, এই টেবিলের যে বর্ডার দেওয়া হয়েছে, এই বর্ডার নির্ধারণ করার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। উইথ, টেবিলটা কতটুকু প্রশস্ত হবে, এই যে এখান থেকে কতটুকু প্রশস্ত হবে সেটা নির্ধারণ করার জন্য আমরা উইথ নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই উইথ অ্যাট্রিবিউটের ভ্যালুটা নির্ধারণ করতে দুইভাবে করা যায়। একটা হচ্ছে পিক্সেলে, আমরা সাধারণত পিক্সেলে ব্যবহার করব, অন্যটা হচ্ছে পার্সেন্টেজে। পিক্সেলে হচ্ছে আমি যতটুকু দিব, যত পিক্সেল নির্দিষ্ট করবো তত পিক্সেলে হবে। যেমন আমি এটা 300 পিক্সেল দিয়েছি, আমার আউটপুটটা 300 পিক্সেল আসবে। আরেকটা হচ্ছে পার্সেন্টেজের বিষয়টা হচ্ছে আমরা পুরা পেজকে 100% হিসাব করে এর যেই পার্সেন্ট দিব সেই পার্সেন্টে আমরা টেবিলে আসবে। যেমন 50% দিলে পেজের অর্ধেক জুড়ে টেবিলটা বিস্তৃত করবে।
হাইট হচ্ছে এই টেবিলটা উচ্চতায় কতটুকু হবে, এটা শুরু থেকে প্রথম থেকে শুরু করবে, এবং উচ্চতাটা এটাও দুইভাবে নির্ধারণ করা যায়, পিক্সেলে এবং পার্সেন্টেজে। জাস্ট উইথ যেরকম ঠিক সে একই রকম। সেল প্যাডিং নামে একটা অ্যাট্রিবিউট আছে। সেল প্যাডিং হচ্ছে, আমরা একটু দেখি, একটা সেলের মধ্যে যে একটা সেল দেখতেছি, এই সেলের মধ্যে বর্ডারের পরে সেল বর্ডারের পর থেকে কন্টেন্ট পর্যন্ত যে জায়গাটুকু কতটুকু জায়গা খালি থাকবে, এইটাই হচ্ছে সেল প্যাডিং। এটা নির্ধারণ করার জন্য আমরা সেল প্যাডিং নামে অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেল স্পেসিং, দুইটা পাশাপাশি দুইটা সেল কতটুকু দূরত্বে থাকবে, এই দুইটা সেল পরস্পর যে দূরত্ব থাকবে, সেলের মধ্যে যে দূরত্বটা থাকবে সেটাকে বলবে সেল স্পেসিং। এই সেল স্পেসিংটা ব্যবহার করে এইটার ভ্যালু হয় 1 2 3 5 এরকম পিক্সেল হয়, পিক্সেলে নির্দিষ্ট করতে হয়। যতটা পিক্সেল হবে তত পিক্সেল দুইটা স্পেস সেলের মধ্যে দূরত্ব হবে। আরেকটা গুরুত্বপূর্ণ এটি হচ্ছে অ্যালাইন। অ্যালাইন মানে হচ্ছে রাইট লেফট। আমি সেলের মধ্যে কন্টেন্টগুলো লেফট থেকে শুরু হবে নাকি রাইট থেকে শুরু হবে। আমরা ডিফল্ট হতে লেফট থেকে শুরু হয়, আমরা যদি চাই রাইট থেকে শুরু করতে তাও আমরা পারবো, সেক্ষেত্রে আমরা অ্যালাইন ইকুয়াল রাইট ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখলাম টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, কিছু অ্যাট্রিবিউট। এখন আমরা এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা সিম্পল একটা এক্সাম্পল, অ্যাক্টিভিটিগুলো ব্যবহার করলাম। আমরা আগের এক্সাম্পলটাকে জাস্ট আমরা ব্যবহার করলাম, শুধু বর্ধিত করলাম যে অ্যাক্টিভিটিগুলো আমরা এই কোন আগে পড়ছে সেগুলো। এগুলো আমরা নতুন অ্যাক্টিভিটি অ্যাড করছি টেবলটার সাথে। বর্ডার দিছে 1, তার মানে এটা বর্ডার তৈরি হলো। উইথ নির্ধারণ করেছে 300 পিক্সেল, তার মানে এইটা উইথটা 300 পিক্সেল নির্ধারিত হলো। হাইট নির্ধারণ করে দিছি 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল নির্ধারিত হলো। সেল স্পেসিং 0, তার মানে দুইটা সেলের মধ্যে দেখি আমরা এই দুইটা সেল এ আর বি যে কন্টেন্ট আছে, এই দুইটা সেল প্রথমে দুইটা সেলের মধ্যে কোনো দূরত্ব নেই, তার মানে সেল স্পেসিং 0। সেল প্যাডিং 5, সেল প্যাডিং 5 বলতে এই একটু খেয়াল করি, এই বর্ডারের পরে যে দেখা যাচ্ছে এর মধ্যে যে স্পেসটা, এই একটু স্পেস দেখা যাচ্ছে, এই স্পেসটা হচ্ছে 5 পিক্সেল। তাহলে আমরা টেবিল ট্যাগ এর একটা উদাহরণ দেখলাম উইথ অ্যাট্রিবিউট। আমরা এখন দেখব টেবিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আমরা প্রায় সময় দেখি এই ধরনের টেবল দেখি, মানে দুটা কলামকে মার্জ করে একটা কলাম তৈরি করা, অথবা 2-3টা কলাম একাধিক কলামকে মার্জ করে একটা কলাম তৈরি করা, এইটাকে বলা হয় কল স্প্যান। এটা করা হয় কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে। এই অ্যাট্রিবিউটটা মূলত টিডি ট্যাগের অ্যাট্রিবিউট। এটা একটা টিডি ট্যাগের অ্যাট্রিবিউট। টিডি ট্যাগের মধ্যে এটা ব্যবহার করতে হয়, এটার মান নির্ধারণ করতে হয়। যদি নির্ধারিত করে দিই, এটার মান যদি আমি 2 নির্ধারিত করে দিই, দুইটা কলামকে সে স্প্যান করবে, মার্জ করবে। আমি যদি এটার মান 3 নির্ধারণ করে দিই, 3টা কলামকে সে মার্জ করবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, এই কল স্প্যান ব্যবহারের একটা এক্সাম্পল দেখি। আগের এক্সাম্পলটা নিলাম, শুধু রাখলাম হচ্ছে প্রথম টিটি কল স্প্যান 2 লিখলাম, ফ্রুটস টিটি শেষ করলাম, আবার টিটি দিলাম কল স্প্যান 2 ফ্লাওয়ার টিটি শেষ করলাম। এখানে দুইটা কলাম, দুইটা সেল তৈরি হলো। আরেকটা বিষয় হচ্ছে এর পরের সেলে কিন্তু আমি ঠিকই 4টা সেল তৈরি করেছি, চারটা সেল তৈরি করেছি। তার মানে দুইটা সেল প্রথমে 4টা সেলকে দুইটা সেল করে আমরা কি মার্জ করে দুইটা সেল করে ফেলছি। তাহলে আমাদের এই কোডটার আউটপুট হচ্ছে এইটা, যেখানে আমরা কল স্প্যান 2 ব্যবহার করার কারণে ফ্রুটস যে সেলটা, দুইটা সেল মিলে একটা সেল হয়েছে। আবার কল স্প্যান 2 ব্যবহার করার কারণে ফ্লাওয়ার যে সেলটা, দুইটা সেল মিলে একটা সেল তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কল স্প্যান কিভাবে ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব রো স্প্যান। আমরা এরকম অনেক সময় দেখি যে কয়েকটা রোকে
একত্রিত করে একটা রোতে পরিণত করা। এই যে আমি অ্যাপল, অরেঞ্জ, মালটা এই তিনটা রোকে একত্রিত করে ফ্রুটস নামে একটা রো তৈরি করছি। জুই, মারিগোল্ড, রোজ নামে তিনটা রোকে একত্রিত ফ্লাওয়ার নামে একটা রো তৈরি করছি। এইটা তৈরি করতে হয় কলার স্প্যান নামে অ্যাট্রিবিউট ব্যবহার করে। এটাও একটা টিটি ট্যাগ অ্যাট্রিবিউট। আমরা একটা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলে দেখতেছি রো স্প্যান, প্রথম কলাম, প্রথম রোয়ের রো স্প্যান 3 ব্যবহার করছে, তার মানে তিনটা রোকে স্প্যান করছে। এরপরে অ্যাপল এই কলামটা ব্যবহার করলাম। এরপরে লিখলাম ফ্লাওয়ারের যে কলামটা, ওই কলামের রো স্প্যান ব্যবহার করলাম, তিনটা রো স্প্যান হলো, আর জুই ব্যবহার করে দিলাম। লক্ষণের বিষয় হচ্ছে এরপরের রোগুলাতে আমরা শুধু দুটো রো ব্যবহার করছি। একটা হচ্ছে অরেঞ্জের জন্য, একটা হচ্ছে মেরিগোল্ডের জন্য। এরপরের রোতে দেখা যাচ্ছে আমরা তাও দুটো রো তৈরি করছি মাল্টা, রোজের জন্য। তার মানে এখানেই খেয়াল করতে হবে, প্রথম যখন আমরা রো স্প্যান করে ফেলছি, এরপরের রোগুলাতে টিডির সংখ্যা কমে যাবে। আমরা এখন একটা সমন্বিত এক্সাম্পল দেখি। এদের সমন্বিত একটা এক্সাম্পল, এখানে ফ্রুটস, ফ্লাওয়ার নামে দুইটা ব্যবহার করা হয়েছে। এখানে দুইটা কলামকে স্প্যান করে একটা করা হয়েছে। আবার এদিকে দুইটা রোকে স্প্যান করে একটা কলামে একটা রোতে পরিণত করা হয়েছে। এটা করছি, দেখেন আমি এক্সাম্পলটা আমরা দেখাচ্ছি। টিয়ার শুরু হলো কল স্প্যান টু ফ্রুটস, কল স্প্যান টু ফ্লাওয়ার্স, ফ্রুটস, ফ্লাওয়ার্স, রো শেষ। এরপরে প্রাইসের রোটা ঠিক আছে, কিন্তু পরের রোতে যদি দেখা যাচ্ছে আমরা রো স্প্যান করলাম এবং এরপরের রোটাও আমরা রো স্প্যান করলাম। তাহলে আমাদের যে আউটপুটটা আসলো সেটা হচ্ছে এইটাই। আশা করি তোমরা বুঝতে পারছো টেবল ট্যাগের ব্যবহার।